সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের তীব্রতা দিন দিন বাড়ছে। হামাস এবং অন্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর নতুন যুদ্ধকৌশল এবং অভিযানের তীব্রতায় ইসরায়েলি বাহিনীর ভয় আরও গভীর হয়েছে। এ সপ্তাহে তারা অবিশ্বাস্য হারে সেনা ও যুদ্ধযান হারিয়েছেন। বেশ কয়েকটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে সমন্বিত সিরিজ হামলা হয়েছে। সাধারণত গাজার মানবিক বিপর্যয়ের খবর সংবাদ মাধ্যমগুলোতে বিশদভাবে প্রকাশিত হলেও দখলদার বাহিনীর বিপর্যয়ের খবর ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিয়মিতভাবে প্রকাশ করছে। দখলদারদের এই বিপর্যয় প্রধানত গাজার যোদ্ধাদের মাধ্যমে ঘটছে। পাশাপাশি ইসরায়েলে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছেন ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সংবাদপত্র মারিব এক সামরিক সূত্রের বরাতে এই সপ্তাহে জানিয়েছে, গাজায় হামাসের আল কাসাম ব্রিগেডসের যুদ্ধকৌশলে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করেছেন তারা। সূত্র জানায়, যোদ্ধারা এখন আরও সুসংগঠিত অভিযান পরিচালনা করছেন এবং সরাসরি সম্মুখ সমরে এমন দৃঢ়তা প্রদর্শন করছেন যা আগে এভাবে দেখা হয়নি। ওই সূত্র উল্লেখ করেছে, এই সপ্তাহে বেইত হানুনে যে ধরনের হামলা ঘটেছে তা আমরা আগে দেখিনি। সেখানে আমরা দেখেছি প্রতিরোধ যোদ্ধারা রাস্তাগুলোতে বিপুল পরিমাণে মাইন পুঁতে রেখেছেন এবং আমাদের বাহিনীর বিরুদ্ধে ১-২ ধরনের নয়, অনেক রকমের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করছেন। গত জুলাইয়ের শেষ দিকে আল কাসাম একটি চ্যালেঞ্জিং ঘোষণা দিয়ে বলেছিল, তারা গাজা উপত্যকার সব এলাকায় উত্তরের বেইত হানুন থেকে দক্ষিণের রাফা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী নতুন ও অপ্রত্যাশিত যুদ্ধকৌশল প্রয়োগ করবেন, যাতে শত্রুরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। ক্রমাগত ক্ষয়ক্ষতি, প্রাণহানি, গোলাবারুদের অভাব এবং মানসিক চাপে ভারাক্রান্ত হবে দখলদার বাহিনী। এই সপ্তাহে নিয়মিতভাবে ইসরায়েলে আঘাত এনেছেন ইয়েমেনের হুথিরা। সপ্তাহের মাঝামাঝি সময়ে তাদের চালানো প্যালেস্টাইন-2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর অচল হয়ে পড়ে। লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাংকারে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়। গণমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ২০০টিরও বেশি স্থানে বিপদ সংকেত বেজে ওঠে। প্রায় অচল হয়ে পড়ে মধ্য ইসরায়েল। ইসরায়েলি সামরিক সূত্র অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ার পর গত ৫ মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে মোট ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ৪৮ ঘণ্টায় একটি করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ১৪ আগস্টও ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে অত্যাধুনিক প্যালেস্টাইন-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এর একদিন আগে ইয়েমেনি বাহিনী হাইফা আল নাকাব মরুভূমি, আল রাশরাশ এবং বেইর আল সাবেগে অবস্থিত গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে মোট ৬ দফা ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে। ইয়েমেনি বাহিনীর ভাষ্য, ইসরায়েল যদি গাজায় বর্বরতা বন্ধ না করে, উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে ইসরায়েলে আরও তীব্রতার সঙ্গে আঘাত হানবেন তারা। ইসরায়েলি বন্দরে যাওয়া জাহাজগুলোর উপর তাদের অবরোধের পরিধি আরও বাড়বে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের জাহাজ তাদের অবরোধ লঙ্ঘন করবে, তাদের যে কোনো গন্তব্যের জাহাজকে লক্ষ্যবস্তু বানাবেন তারা। এরই মধ্যে গাজায় তীব্র সেনা সংকটে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এখন বিদেশে বসবাসকারী তরুণ ইহুদিদের বাহিনীতে নিয়োগের একটি পরিকল্পনা বিবেচনা করছে নেতানিয়াহু সরকার। এই সপ্তাহের ইসরায়েলের আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, প্রস্তাবিত এই পরিকল্পনায় বিদেশের বৃহৎ ইহুদি জনগোষ্ঠী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দিকে লক্ষ্য রাখা হবে এবং সেখান থেকে প্রতি বছর ৭০০ জনকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। এই ঘাটতি ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিস্তৃত সমস্যাকে আরও জটিল করে তুলেছে, যার মধ্যে রয়েছে সরঞ্জামের ঘাটতি এবং গাজায় মাসের পর মাস যুদ্ধ চলার ফলে রিজার্ভ সেনা ব্যবস্থার উপর তীব্র চাপ। কারণ অনেক রিজার্ভ সেনা এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মানসিক সমস্যা ও ক্লান্তির কথা জানিয়েছেন। এই পদক্ষেপ এমন এক সময় আসছে যখন সেনাবাহিনী ১০ থেকে ১২ হাজার সেনার ঘাটতির মুখোমুখি, যা মূলত
অতি অর্থোডক্স ইহুদি বা হারিদিদের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতির ফলে তৈরি হয়েছে। দীর্ঘ দশক ধরে হারিদি পুরুষরা, যারা ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13%, তারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছিলেন। জুলাই মাসে ইসরায়েলের দৈনিক মারিফ জানিয়েছে, সিনিয়র সামরিক কর্মকর্তারা প্রথমবারের মতো জনবলের অবস্থা নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি দেন এবং প্রায় ৭৫০০ সেনার ঘাটতির কথা উল্লেখ করেন। অনেক ব্যাটালিয়ন কমান্ডার চরম কাজের চাপের কথা তুলে আগাম অবসরের পরিকল্পনারও ইঙ্গিত দেন। তাছাড়া প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার আফ্রিকার প্রায় ৩০,০০০ আশ্রয় প্রার্থীকে ইসরায়েলে স্থায়ী আবাসনের প্রলোভন দেখিয়ে তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার তৎপরতা চালাচ্ছে। একটি ইসরায়েলি সামরিক তদন্তে দেখা গেছে, গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধের সময় চরম মানসিক আঘাত ও কঠিন যুদ্ধ পরিস্থিতির কারণে সৈন্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তদন্তে বলা হয়, অধিকাংশ আত্মহত্যার পেছনে দীর্ঘ সময় ধরে যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতা এবং সহযোদ্ধাদের মৃত্যুজনিত মানসিক ক্ষত। যদিও ইসরায়েলি সেনাবাহিনী আত্মহত্যার তথ্য ও সংশ্লিষ্ট পরিস্থিতি গোপন করার চেষ্টা করছে, তবু এসব ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রমাণধর্মী তথ্য ক্রমাগত প্রকাশ পাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ধারণা দিচ্ছে, প্রকৃত সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে বেশি হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে এসব সেনাকে সামরিক মর্যাদায় দাফন না করে গোপনে সমাহিত করা হচ্ছে এবং জনসম্মুখে কোনো ঘোষণা না দিয়েই এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একত্রিশটি মুসলিম দেশ এই সপ্তাহে এক যৌথ বিবৃতি জারি করে বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে এই সম্প্রসারণবাদী নীতির বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং পশ্চিম এশিয়ায় সহিংস ও অস্থিতিশীলতা বৃদ্ধির ভয়ানক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। ৩১টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবং আঞ্চলিক বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা এই বিবৃতি দেন। এতে নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে এটিকে আরব জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তির জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করা হয়। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে এই সপ্তাহে আয়োজিত বিক্ষোভে কেঁপেছে পুরো ইসরায়েল। আয়োজকদের মতে, শুধু তেল আবিবের হোস্টেস স্কোয়ারেই প্রায় ৫ লাখ ইসরায়েলি সমবেত হন এবং সমগ্র ইসরায়েলে প্রায় ১০ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা গাজায় চলমান যুদ্ধ এবং বন্দি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানান। হোস্টেস ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, তেল আবিবের সমাবেশ ছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে চীন সহায়তা করছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ। আর ইরান চীনের এই যৌথ উদ্যোগের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েল, যদিও ইরান বা চীনের তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য করা হয়নি। দৈনিকটির বরাতে দ্য ক্রেডলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের উদ্বেগের মূল কারণ হল চীনা সহযোগিতায় ইরানের সার্ফেস টু সার্ফেস মিসাইল তৈরি। এছাড়া ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয় সংস্থাগুলো সম্প্রতি তেহরান ও বেইজিং এর ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আমরা এখনও চীনের উদ্দেশ্য জানি না এবং আমরা তাদের স্পষ্ট বার্তা পাঠিয়েছি, কিন্তু বেইজিং নিশ্চিত করেনি যে তারা ইরানকে মিসাইল সরবরাহ করতে চায়। প্রতিবেদন অনুযায়ী চীন এখন বাস্তবে ইরানের সক্ষমতাকে পুনর্গঠনে সহায়তা করছে। জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার সতর্ক করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সঞ্চয়, পুনঃস্থাপন ও পুনর্গঠনের প্রচেষ্টায় চীনের সমর্থন উদ্বেগজনক। লেইতার উল্লেখ করেন, ইসরায়েলের দায়িত্ব হল চীন বা অন্যান্য ক্ষতিকারক পক্ষগুলো যাতে তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্গঠনে সাহায্য করতে না পারে। তিনি বলেন, চীনের জনগণের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমরা নিশ্চিতভাবে চাই না চীন তাদের সঙ্গে কাজ করুক যারা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলের রাষ্ট্রদূতের মন্তব্যের কয়েক সপ্তাহ আগে লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, চীন ১২ দিনের যুদ্ধে ইরানকে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে সহায়তা করেছিল। প্রতিবেদনে বলা হয়, তেহরান চীনা সরবরাহের খরচ ইরানের তেলের শিপমেন্ট দিয়ে মেটাচ্ছে।
এদিকে গাজা ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তীব্রতা এসেছে। অন্যদিকে সম্ভাব্য যুদ্ধের জন্য ইরানকে প্রস্তুত করছে চীন। এই অবস্থায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও আলোর মুখ দেখছে। যথারীতি ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত হওয়া ইসরায়েলকে রক্ষার জন্য এখন যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো বিকল্প দেখছে না যুক্তরাষ্ট্র। হামাস যেমনটা বলছে, ইসরায়েলকে ধীরে ধীরে এমনভাবে সংকুচিত করা হবে, একসময় তারা নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।